আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ দুপুর 12টা থেকে 12:30টায় মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত করাবেন মাওলানা জুবায়ের। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হতে শুরু করেছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বী ফারুক। বয়ানের তর্জমা করেন মুফতি আমানুল হক। এরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। শুরায়ে নিজামের অধীনে গত রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। যাতে যদি আমাকে গুনাহগার করে থাকি তাহলে মাফ করে দিবে, এই উদ্দেশ্যে আসছে। দিনের কাজের জন্য আসি এবং সওয়াবের আশায় আসি। ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহর পথে ইসলামের রাস্তায় থেকে জীবন অতিবাহিত করতে পারি। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন চলছে জানাবেন। সাদিয়া, আসলে প্রস্তুতি সব ধরনের শেষ, এখন বয়ান চলছে। বিশেষ করে এই ইজতেমার যেদিন আখেরি মোনাজাত হয় সেই আখেরি মোনাজাতের পরে কিন্তু এখান থেকে তাবলিগের জামাতের বিভিন্ন টিম তারা সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং সেইখানে আসলে তাবলিগ জামাতে তারা যখন বের হয় সেখানে তারা কি ধরনের আলোচনা করবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন, সেই বিষয়গুলো কিন্তু মূলত এই যে আখেরি মোনাজাতের আগে আলোচনা করেন এখানকার মুরব্বীরা এবং দেশ বিদেশের বিভিন্ন আলেমরা কিন্তু আসেন। তারা এই বিষয়গুলো তুলে ধরেন যে তারা আসলে যে কিভাবে ইসলাম প্রচার করবেন সেটি এখন চলছে এবং এই বয়ানের পরে কিন্তু আরো একটি বয়ান হবে, তারপরে কিন্তু আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত 12টা থেকে 12:30টার মধ্যে অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। এবং আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আমরা জানতে পেরেছি যে বিদেশি মেহমান 3000-এর অধিক তারা এখন এই ইজতেমা প্রাঙ্গণে অবস্থান করছেন এবং সারা দেশের মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা মোনাজাতে অংশ নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেদের হেদায়েতের পাশাপাশি সারা মুসলিম বিশ্বের জন্য তারা দোয়া চাইবেন। এবং এই যে 3 দিন তারা এখানে সময় দিলেন, এখান থেকে ইসলামের যে বিষয়গুলো তারা শিখলেন, জানতে পারলেন, সেটি প্রথমে তারা তাদের পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চান এবং পরবর্তীতে সারা মানুষের মাঝে তারা ইসলামের বার্তা পৌঁছে দিতে চান। কিভাবে মানুষ ইসলামের পথে আসবে, দিনের কাজ করবেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এবং এই যে ইজতেমার আজকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে আখেরি মোনাজাত, তার কারণে কিন্তু রাস্তাগুলোতে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, কিন্তু যেহেতু 12টায় মোনাজাত, 11টার পর থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই রাস্তাগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মোনাজাতের কিছুক্ষণ আগে থেকে মোনাজাত পর্যন্ত এই রাস্তাগুলোতে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে এই যে মোনাজাতের অংশ বা যে রাস্তার অংশ সেদিক দিয়ে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। মোনাজাতের পরে কিন্তু মানুষের চলাচলের জন্য আবার সেই পথগুলো খুলে দেওয়া হবে এবং মানুষজন যত স্বাচ্ছন্দ্যে তারা তাদের বাড়িতে চলে যেতে পারে সেই ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু এর মধ্যে নিয়ে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে আখেরি মোনাজাতের প্রস্তুতির সবশেষ। পরবর্তী সংবাদে আমরা মোনাজাতটি আমরা কিন্তু সরাসরি দর্শকদেরকে দেখাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সৌদি, ওমান ও কাতার প্রবাসীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি সৌদি আরব থেকে জানিয়েছেন, ওমানে অবস্থান করা সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার এবং বাংলাদেশ থেকে দ্রুত জনশক্তি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান সরকার। কাতারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে যোগ দিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ডক্টর আসিফ নজরুল। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
সৌদি আরবে অনুষ্ঠিত হলো গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জানিয়েছেন, রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে। সৌদি আরব আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরির চুক্তির আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে। উপদেষ্টা লিখেছেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে। কাতারও অনেক প্রতিশ্রুতি দিয়েছে। বিমান ভাড়া অভিযোগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন, বিমান তার মন্ত্রণালয়ের অধীনে না হলেও এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে 2-1 দিনের মধ্যে বৈঠকে বসবেন তিনি। সৌদি আরবের প্রায় 20টি চাকরিদাতা কোম্পানি ও রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আতিকা রহমান, RTV। রমজানের রোজাদারদের জিম্মি করে পণ্যের দাম বাড়ানো হবে, অস্বাভাবিক মুনাফা করবেন এক শ্রেণীর ব্যবসায়ী। এটাই যেন বাঙালি মুসলমানদের ভাগ্য। অথচ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ, এমনকি হিন্দু ও খ্রিস্টান প্রধান দেশগুলোতেও ধর্মীয় উৎসবে পণ্যের দামে থাকে বিশাল মূল্য ছাড়। বিশ্লেষকরা বলছেন, এবার রোজার পণ্যের সিন্ডিকেটদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক আছে সংস্থাটি। সেলিম মালিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীরা রমজানের অপেক্ষায় থাকেন, কারণ এই সময়ে কম দামে পণ্য বিক্রি করে রোজাদারদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাবেন, পাশাপাশি অর্জন করবেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশে। এই যেমন কিছুদিন আগেই কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে নিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবার রমজানের আগে দাম বাড়াতে চায় আরেক দফা। 5 কারণ তেলের সাথে 3 বস্তা আটা দিছে, 2 বস্তা সুজি দিছে, তাও তেল পাচ্ছি না অ্যাভেলেবেল। এখন ওনারা একটু উপর থেকে আবাস পাচ্ছে ফ্যাক্টরি একটু দাম বাড়বে, ওনারা যার যার মতো করে কিনা গোডাউনে থয়ে দিচ্ছে, বিক্রি করবেন 2 দিন পরে বিক্রি করবে, সেটা লাভ বেশি পাবে। এমন সংকটে নাজেহাল ভোক্তারাও। খুব সুনামধন্য একটা তেল কোম্পানি, আমি তাদের সাথে গত 1 সপ্তাহ আগেও কন্ট্যাক্ট করছি যে আমার তেল লাগবে। ওনারা আমাকে বললো যে আমাদের তেলের দামটা বাড়তে পারে, এই জন্য আমাদের তেলটা একটু কম বাজারে সাপ্লাই হচ্ছে। তো এটা পূর্ব ঘোষিত তাদের একটা পলিসি, এই পলিসি থেকে আমাদের মুক্তি নাই। বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা বারবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কথা বলছি, কিন্তু কোনো জায়গায় তো সেটার প্রতিফলন নাই। কম্পিটিশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এমনভাবে এটাকে সৃষ্টি করবে যে ইচ্ছা করলেও কেউ প্রাইসটাকে বাড়ানো কমানো, মার্কেট থেকে উধাও করে দেওয়া, এটা করতে পারবে না। সেটাই হলো পারফেক্ট কম্পিটিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় তৎপর আছি এবং থাকবো, এবং ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, দয়া করে রমজানে ব্যবহার করে কেউ যাতে আমাদের ভোক্তাদের অস্বস্তিতে না ফেলে। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মার্কেট তৈরি করা গেলে সিন্ডিকেট অনেকটাই ভেঙে দেওয়া যাবে। অ্যাপস ভিত্তিক অনেক মার্কেটিং সিস্টেম আসছে, সরকার এই মার্কেটিং সিস্টেমগুলো যদি অ্যাডপ্ট করতে পারে, কৃষক তার ফসল উৎপাদন করে সরাসরি সে কারণ বাজারে পাঠিয়ে দিল। আর ইসলামী স্কলারদের মতে অবৈধ মজুতদারদের ব্যাপারে ধর্মে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরকালে যে কঠিন শাস্তি তো দিবেনই, দুনিয়ার মাঝে 2টো শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি দিবেন, তাকে দুনিয়ার মাঝেও দরিদ্র করে দিবেন, আল্লাহু আকবার। সেই সাথে তাকে কুষ্ঠ ব্যাধি সহ যে কোনো ধরনের কঠিন ব্যাধিতে তাকে আক্রান্ত করে দিবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান ঘিরে বাজারগুলোতে প্রস্তুতি কেমন দেখছেন? সরবরাহ কেমন রয়েছে? সেই সাথে বরাবরের মতো দাম বাড়ার আশঙ্কা রয়েছে কিনা জানাবেন। যে সাদিয়া আসলে যেমনটি বলেছেন, আপনি বলেছেন আসলে দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা। আসলে ইতিমধ্যেই কিন্তু দাম বেড়ে গেছে, আবারও যে দাম বাড়বে না সেই নিশ্চয়তা কিন্তু কোনো ব্যবসায়ী দিতে পারছে না। যদি বলে থাকি আসলে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোলা, সেই ছোলা গত সপ্তাহে বিক্রি হয়েছিল আসলে পকার বেঁধে 80 থেকে 90 টাকা, সেই ছোলা আজকে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকার মধ্যে। রমজান আসার আগেই কিন্তু আসলে 40 থেকে 50 টাকা বেড়েছে কেজি প্রতি, এবং এটা নিয়ে কিন্তু যারা সাধারণ
ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বললো আসলে রমজান আসতে আরও 20 থেকে 22 দিন বাকি আছে, এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছে মতো করে দাম বাড়াচ্ছেন। কেন বাড়াচ্ছেন আসলে ব্যবসায়ীরা এটা কিন্তু বললো না, বলতেছে না। তারা জানালো আসলে পণ্যের কোনো ঘাটতি নাই এবং যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে, কোথাও কিন্তু যে পণ্যর ঘাটতি দেখা দিবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে এটি যেহেতু দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার, এখানে কিন্তু রমজান উপলক্ষে প্রচণ্ড পণ্য রয়েছে এবং কোথাও পণ্য রয়েছে এবং এই যে পণ্য নিয়ে কোনো সংখ্যা নেই বললো তারা জানালো। এরপরও কেন দাম বাড়িয়েছে তারা কিন্তু সেটার কোনো সদয় উত্তর দিতে পারেনি। আমরা কথা বলেছিলাম বন্দর সচিবের সাথে, তিনি জানালো আসলে রমজানে অনেকগুলো পণ্য নিয়ে জাহাজ বন্দরে অপেক্ষা করছে খালাসের জন্য এবং আরও কিছু জাহাজ আউটারে অপেক্ষা করছে, যেগুলো আসলে যেগুলি বন্দরে অপেক্ষা করছে সেগুলো খালাস হওয়ার পরে ওই আউটারে অপেক্ষা করা জাহাজগুলো বিচিং করবে, সেখান থেকে কিন্তু পণ্য খালাস হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের বন্দরে কিংবা খাতুনগঞ্জে পণ্য নিয়ে কোনো ঘাটতি নেই এবং সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরও কেন দাম বৃদ্ধি সেটা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সদুর উত্তর পাওয়া যায়নি। তবে যে শুধু আসলে তোলা সেটাও না, একই সাথে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের উদাও হয়ে গেছে। অনেক ব্যবসায়ী বলল তারা কিন্তু মিল মালিকদের কাছ থেকে, ডিলারদের কাছ থেকে যে পরিমাণ চাহিদা দিচ্ছে তারা সেই পরিমাণ চাহিদা তারা পাচ্ছে না এবং পেয়ে থাকলেও 2 থেকে 3 সপ্তাহ পরে পাচ্ছে। অনেক দোকানদার বোতলজাত যে তেল আছে সেটার ব্যবসাও কিন্তু তারা বন্ধ রেখেছেন আপাতত। তবে সব ধরনের মশলার দামও বৃদ্ধি পেয়েছে এবং যেই রমজানের পেঁয়াজও তৈরি হয় সেই ডালও কিন্তু কেজি প্রতি 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা আশঙ্কা করছেন রমজান আস্তে আস্তে আরও দাম বৃদ্ধি করবে ব্যবসায়ীরা। তবে সাধারণ ক্রেতারা মনে করেন আসলে সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে মনে করেন তারা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। রমজান মাসকে সামনে রেখে পুরোদমে চিনি উৎপাদন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। দেশের বাজারে চিনির চাহিদা পূরণে বাড়ানো হয়েছে চিনির প্রধান কাঁচামাল আখের উৎপাদন। এতে বাইরের দেশ থেকে চিনি আমদানি নির্ভরতা কমে আসার প্রত্যাশা কেরু কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা থেকে কেরু নিয়ে জহির রায়হান সোহাগের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন ইমরুল কায়েস। 1938 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠার পর থেকেই সফলতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতি বছরই কোটি টাকা মুনাফা অর্জন করছে। 2023-24 অর্থ বছরে রেকর্ড 85 কোটি টাকার মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ডিস্টিলারি ব্যবসা থেকেও মুনাফা প্রায় 150 কোটি টাকা। ডিস্টিলারি বিভাগে লাভ হলেও চিনি বিভাগে লোকসান হয়েছে প্রায় 60 কোটি টাকা। চিনি বিভাগকে লাভজনক করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে কেরু। বাড়ানো হয়েছে প্রধান কাঁচামাল আখের উৎপাদন। এবার মিলে ব্রেকডাউন নাই এবং মারাই মৌসুম এবং চিনির গুণগত মান অনেক ভালো। আমরা গতবারের তুলনায় আমাদের মিল এবার অনেক ভালো সেটিং হয়েছে, মিলটা অনেক ভালো চলতেছে এবং গতবারের তুলনায় আমাদের চিনির কোয়ালিটি এবং গুণগত মান অনেক সুন্দর। যদি আখের প্রোডাকশন যত বেশি হবে তাহলে এই মেলগুলি তত বেশি চলবে। রমজান মাসকে সামনে রেখে চিনি উৎপাদন শুরু করেছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। দেশের বাজারে চিনির যোগান দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমরা আশা করছি যে গত বছরের চেয়ে আমরা নিরবিচ্ছিন্নভাবে আখ মারাই কার্যক্রম পরিচালনা করে আমাদের মিলে এবার কেরু অ্যান্ড কোম্পানির মিলে লোকসানটা কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। চিনির উৎপাদন বাড়াতে চলতি মৌসুমে 65 দিন কারখানা চালু রাখবে কেরু অ্যান্ড কোম্পানি। এবছর 70,000 মেট্রিক টন আখ মারাই করে 4,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইমরুল কায়েস, আরটিভি। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 8টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বাঘাবাড়ি নৌবন্দরের পদ্মা, যমুনা ও মেঘনা অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। তেল দিতে আসছে, পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন, আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস।
পেট্রোল না হলে আমাদের গাড়ি চলবে না। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি, আমাদের জানাবেন জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় কি প্রভাব দেখতে পাচ্ছেন? সাদিয়া, মূলত 8টা থেকেই পেট্রোল পাম্প মালিকদের যে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সেটি শুরু হয়েছে। এর ফলে উৎপাদন, বিপণন এবং যে পরিবহন এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলিতে কিন্তু একেবারে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে যারা যানবাহনের চালক রয়েছেন তারা অনেকে কিন্তু আজকে জানতেন না যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্প মালিক শ্রমিকেরা। এর ফলে অনেকে তেল না নিয়ে কিন্তু আমরা ঘুরে যেতে দেখেছি এবং তারা অনেকেই বলেছেন যে এই যে তাদের যে দুর্ভোগ, তারা কিন্তু অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু আমাদের কাছে ব্যক্ত করেছেন। পাশাপাশি আমরা এরই মধ্যে মালিক পক্ষের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে সড়ক ও জনপথ বিভাগের গত 4 ফেব্রুয়ারিতে একটি উচ্ছেদ অভিযান করেছেন 2টি পেট্রোল পাম্পে এবং সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি তারা ডেকেছেন এবং তারা বলছেন যে সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের যে চলমান যে কর্মসূচিটি সেটি আসলে চালিয়ে যাওয়া তারা আসলে ঘোষণা দিয়েছেন। তবে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে যারা আসলে জেনেছিলেন যে এই আজকে যে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে, ফলে আগেভাগে অনেকে তেল তুলে নিয়েছেন। তবে যারা আসলে জানতেন না যে আজকে ধর্মঘট শুরু হচ্ছে এবং যখন সকালে এসে দেখেছেন 8টার পরে যে প্রত্যেকটি পাম্প আসলে বন্ধ রয়েছে, ফলে তারা অনেকেই আসলে তেল না নিয়ে আসলে ফিরে গিয়েছেন। এর পরপরই কিন্তু তারা আসলে বলেছেন যে এই ধরনের যে দুর্ভোগ তারা আসলে প্রত্যাশা আসলে করেননি এবং তারা এখন আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে লম্বা লাইন কিন্তু আমরা বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখেছি তেল না নিয়ে কিন্তু অনেককে দাঁড়িয়ে থাকতে। পাশাপাশি আজকে কিন্তু আমরা সড়কে যদি কথা বলি, সড়কেও যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আমরা কিন্তু দেখেছিলাম যে বিশেষ করে যে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই বিষয় নিয়ে আমরা রাজশাহী জেলা প্রশাসক আফি আক্তারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল রাত থেকে তারা এটি শোনার পরপরই কিন্তু এটি নিরসনে কিন্তু যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। এখনও তাদের সঙ্গে আসলে কথা বলা এবং বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে তারা বলছেন যে বিভাগীয় পর্যায়ে আসলে বৈঠকের মাধ্যমে এই যে সংকটটি তৈরি হচ্ছে এটি নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে নামতে হয়েছিল শালা দুলাভাইকে। একজন প্রাণ হারিয়েছেন আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নওগাঁর নন্দীগ্রামের রহমত আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর নাটোরের হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ভাগ্য বদলের আশায় বিদেশ যেতে চেয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার নন্দীগ্রামের রহমত আলী ও তার শ্যালক, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির। কিন্তু উন্নত জীবনের স্বপ্ন যে তাদের সত্যিকার যুদ্ধক্ষেত্রে নিয়ে ফেলবে তা কে জানত। দালালের মাধ্যমে সৌদি আরব হয়ে রাশিয়া যান শালা দুলাভাই। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। বাধ্য হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়ার পর ড্রোন হামলায় প্রাণ হারান হুমায়ুন। আর গুরুতর আহত রহমত আলী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। 20 তারিখে আমার ভাইয়ের সাথে লাস্ট কথা। আমার ভাই বলছে যে আপা আমাদের ট্রেনিং শেষ, তো আমাদের যে মালি বা বাবরসির কাজ দেওয়ার কথা ছিল, তো এই কাজটা তো আমাদের দেয় নাই, না দিয়ে আমাদের মানে যে ক্যাম্পে থেকে যুদ্ধে নিয়ে যায় ওই ক্যাম্পে রাখছে, ওইখান থেকে আমাদের যুদ্ধে পাঠাবে। আমি আর দুলাভাই দুজন একসঙ্গেই আছি। নির্মম এই ঘটনায় দুই পরিবারে চলছে শোকের মাতম। ড্রিম হোম ট্রাভেলসের দালাল হাসান সহ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান স্বজনরা। যে দালালরা আমার স্বামীদেরকে নিয়ে গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছে, আমি তাদের কঠোর শাস্তি চাই। আমার ভাই যাতে সুব্যবস্থা হয় আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার আকিল আবেদন। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট যারা এর সাথে আছেন তাদেরকেও আমরা এই ইনফরমেশনটি দেওয়ার এবং তাদেরকে চিঠি দেওয়ার ব্যবস্থা করব। রাশিয়া ফেরত স্থানীয় এক শিক্ষার্থী জানান, সে দেশের সরকার 18 বছর হলে যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করেছে, আর এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশের দালাল চক্র। তাদেরকে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে, আরো অন্যান্য সুযোগ সুবিধা, সবাই যে না জেনে যাচ্ছে তা কিন্তু না। নিহত হুমায়ুনের মরদেহ ফিরিয়ে আনা আর আহত রহমত আলীর সুচিকিৎসার দাবি পরিবার দুটোর। নুসরাত জাহান সিনথি, RTV।
শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। সুইডেনের প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 10 জন, আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে বন্দুকধারী একাই এ ঘটনা ঘটিয়েছেন, তবে এই ঘটনার উদ্দেশ্য স্পষ্ট নয়। গুলির ঘটনার পর দেশটির উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসন দিনটিকে সুইডেনের জন্য খুবই বেদনাদায়ক একটি দিন বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করা এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবেন এবং সেখানকার মালিক হবেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের এই প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, ট্রাম্পের পরিকল্পনা অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করবে। উপত্যকাটির জনগণ এই পরিকল্পনা সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। এবার খেলার খবর, ক্রিকেট। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এই ম্যাচে যারা জিতবে তারাই এবারের বিপিএল এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে যায় চিটাগং। অন্যদিকে আসরের হট ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে খুলনা টাইগার্স। দু দলের সামনেই ফাইনাল খেলার দারুণ সুযোগ। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দুদল। বিপিএল এ ফিক্সিং গুঞ্জন দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকরা। ঘটনা প্রমাণ হলে ভবিষ্যতে বিপিএল আয়োজন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরী। ফিক্সিং থেকে ক্রিকেটারদের বিরত রাখতে বিসিবির নীতিগত প্রক্রিয়ায় পরিবর্তন আনার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। নাজমুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমালোচনার কেন্দ্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট। সেই সমালোচনার পালে নতুন হাওয়া দিয়েছে ফিক্সিং এর কালো থাবা। গুঞ্জন উঠেছে একাধিক ক্রিকেটারের সম্পৃক্ততা নিয়ে। এবারের আসরে 8টি ম্যাচে ফিক্সিং এর সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যাটিং নজরদারি সংস্থা। বিসিবির দুর্নীতি দমন বিভাগকেও বিষয়টি জানিয়েছে তারা। ফিক্সিং যে কোনো খেলার জন্য ভালো খবর নয় বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এমন ঘটনা বিপিএল এর গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে বলে শঙ্কা তার। আমরা এখনো ওই পর্যায়ে যাইনি আমাদের ক্রিকেট। এখনো কিন্তু আমরা ক্রিকেটে টপ লেভেল খেলি, বাট স্ট্রাগলিং করে খেলি। আমার মনে হয় এই টাইপের ইস্যুগুলা যেটা অনেক এফেক্ট ফেলবে আমাদের দেশের ক্রিকেটের জন্য। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে বলে মনে করেন সাবেক এই ওপেনার। ওদেরকে আটকানো টাফ, যারা বুকিয়ে দেওয়ার ভেরি পলিসিটা এমন থাকবে প্লেয়ারদের, যাতে আমার কাছে মনে হয় যাতে ওরা কোনো টাইপের সংযুক্ত না হতে পারে। বিপিএল এর ফিক্সিং গুঞ্জন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করেছে। প্রতিযোগিতার এই যুগে দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি আসরটি নিয়ে এমন গুঞ্জন পিছিয়ে পড়ার কারণ হতে পারে বলে শঙ্কা ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরীর। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ আছে তারা কিন্তু ক্রিকেটারদের সম্মানই দিতে পারছে না। এই অবস্থা থাকলে তো ওই ফ্র্যাঞ্চাইজে কিভাবে টিম চালায় তখনই করছেন। ইতিমধ্যে 10 জন ক্রিকেটারকে শনাক্ত করেছেন। এবার পুরো ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে বিপিএল এর ভবিষ্যতের ক্ষেত্রে বেশ বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। বিপিএল এর ফিক্সিং এর অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট সংশ্লিষ্ট নৈতিকতা ও দুর্নীতি বিষয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট ও বোর্ডকে তদন্তে সহায়তা দেবে এই কমিটি। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।